नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स डॉट जी में तुम्हारे सकलके स्वागत जानाई। देखो आज के जे टपिकटा निये आलोचना करते चलेछि सेटा हच्छे डिटारमिनेंट। ठीक है, मैट्रिक्स पार्टटा आमी थियोरी पार्टटा आलोचना करे दिएछि। एबार डिटारमिनेंट कमप्लीट हो जाওয়ার পর मैट्रिक्स এবং ডিটারমিনেন্টের পুরোপুরি এমসিকিউ কোশ্চেন অনেক আমি করিয়ে দেব। তো দেখো ডিটারমিনেন্টের সর্বপ্রথম আমাকে ডেফিনেশন জানতে হবে। তো ডেফিনেশনের ক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন কনসিডার করে নিলাম। 1 ডিগ্রি ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন একটা ধরে নিলাম, সাপোজ a1x প্লাস b1 ইকুয়াল টু 0 এবং আরো একটা ইকুয়েশন ধরে নিলাম কি না a2x প্লাস b2 ইকুয়াল টু 0। তো তাহলে এখান থেকে আমি যদি x এর মানটা বের করি, x ইকুয়াল টু কত হবে না মাইনাস b1 বাই a1। এখান থেকে যদি x এর মানটা বের করি, x ইকুয়াল টু হবে মাইনাস b2 বাই a2। ঠিক আছে, তো এবারে আমি যেহেতু দুটোর মানই x, তো আমি বলতে পারি কত না মাইনাস b1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে আমি এখানে লিখতে পারি কত না b1 a2 ইকুয়াল টু a1 b2। দ্যাট মিনস আমি লিখতে পারি কত না b1 a2 মাইনাস a1 b2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই যে এই এক্সপ্রেশন যেটা লেখা আছে b1 a2 মাইনাস a1 b2, এটাকেই বলা হচ্ছে কি না সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। ঠিক আছে, এটাকে কিভাবে লেখা হয় না এই যে ডিটারমিনেন্ট চিহ্নের মধ্যে a1 b1 আর a2 b2 যখন মাল্টিপ্লাই করা হয় a1 এর সাথে b2, দেখো a1 b2 মাইনাস b1 এর সাথে a2 ইকুয়াল টু 0, বা এটা মাইনাস কমন নিলে একই হচ্ছে a1 b2 মাইনাস b1 a2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আশা করি কোনো অসুবিধা কিছু নেই, সুন্দরভাবে বুঝতে পারছো। এবার যদি একটা 3 ডিগ্রি ডিটারমিনেন্ট থাকে তাহলে আমার সেক্ষেত্রে তিনটে টার্ম থাকবে। এক্ষেত্রে সাপোজ দেখা গেল a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে কি না 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট। তো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ডিটারমিনেন্ট হতে গেলে কিন্তু নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম হতে হবে, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলাম না সমান হলেও কোনো অসুবিধা ছিল না। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে বলছে কি না প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের বেশ কিছু প্রপার্টি আছে, তার মধ্যে 1 নম্বর প্রপার্টি হচ্ছে ইফ উই ইন্টারচেঞ্জ অল রো অ্যান্ড কলাম দেন দ্য ভ্যালু রিমেন আনচেঞ্জ। যদি আমরা কোনো একটা ডিটারমিনেন্টের রো এবং কলামগুলো চেঞ্জ করে দিই, দেখো আমি একটা এখানে এক্সাম্পল নিয়েছি 1 3 5 2 4 3 4 6 7। এটাকে দেখো রোকে কলাম বরাবর লিখেছি 1 3 5 2 4 3 4 6 7। আচ্ছা, এই দুটো যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে সর্বপ্রথম কত আসছে না 1 ইন্টু এই রো আর এই কলাম বাদ হচ্ছে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, 4 7 28 মাইনাস 6 3 18 মাইনাস তারপর কত এখানে 3 দিতে হয় মাইনাস 3 ইন্টু এই রো এবং এই কলাম আর এবং এই রো ক্যান্সেল, তার মানে এটার সাথে এটা গুণ 7 2 14 মাইনাস 4 3 12, তার মানে 14 মাইনাস 12 প্লাস 5 ইন্টু 5 যখন নিচ্ছি এই রো আর এই কলাম বাদ, তার মানে থাকছে কোনটা না এটা 6 2 12 মাইনাস 4 4 16, তাহলে 12 মাইনাস 16 এর ভ্যালুটা বেরোবে কত না মাইনাস 16। সেম টু সেম উপায়ে আমি যদি এটাকে করি তাহলে এটা কত হবে না 1 ইন্টু এটা ক্যান্সেল হচ্ছে 4 7 28 মাইনাস 18, 1 ইন্টু 28 মাইনাস 18 মাইনাস এখানে কত আছে 2 আছে, 2 ইন্টু এটা পাশে পাশ বাদ দিলে 3 7 21 মাইনাস 5 6 30, তাহলে 21 মাইনাস 30 প্লাস 4 ইন্টু এটা এপাশ এপাশ রো আর কলাম ক্যান্সেল, তার মানে 3 3 9 মাইনাস 5 4 20, তাহলে 9 মাইনাস 20। ঠিক আছে, তো তাহলে এর ভ্যালুটা আমি পাবো কত না মাইনাস 16। তার মানে আমরা দেখলাম কি যদি কোনো একটা ডিটারমিনেন্টের রো এবং কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু তার ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। নেক্সট পরবর্তী 2 নম্বর যেটা লেখা আছে ইফ উই ইন্টারচেঞ্জ টু অ্যাডজাসেন্ট রো অ্যান্ড কলাম দেন দ্য ভ্যালু রিমেন আনচেঞ্জ। যদি আমরা দুটো অ্যাডজাসেন্ট রো বা কলামকে চেঞ্জ করে দিই তাহলে কি বলছে ইফ উই ইন্টারচেঞ্জ টু অ্যাডজাসেন্ট রো অ্যান্ড কলাম দেন দ্য ভ্যালু রিমেন আনচেঞ্জ, বাট কি বলছে না সাইন অল্টার্ড, অর্থাৎ ভ্যালুটা তো একই থাকবে আনচেঞ্জই থাকবে কিন্তু তার সাইনটা কি হয়ে যাবে না চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো আমি ডেল্টা 1 একটা লিখলাম এমনভাবে না যেখানে আমি এই যে a1 b1 c1 এটা ঠিকই আছে, এই রোটা যেমন আছে লিখলাম, এই দুটো রোকে পরস্পর কি করলাম না ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে কত আসছে না a1 b1 c1। এবার লিখলাম a3 b3 c3 আর a2 b2 c2। তাহলে দেখো তো ডেল্টা 2 এর একটা ডেল্টা 1 এর একটা নির্দিষ্ট মান পাবো। আবার একই রকম করে আমি আরো একটা ডেল্টা 2 লিখলাম, সেটা কত না সেটা হচ্ছে একটা কলামকে চেঞ্জ করলাম। কি করলাম না এই যে a1 আর b1 এর যে দুটো কলাম আছে না এই দুটো কলামকে আমি চেঞ্জ করছি, c1 কলামটা যেমন আছে সেরকমই রেখে দিলাম। তাহলে কি হবে না সর্বপ্রথম হবে এখানে b1 b2 b3
এখানে হচ্ছে A1 A2 A3 এই দুটো কলাম পরস্পর ইন্টারচেঞ্জ করলাম, আর C1 C2 C3 যেমন আছে সেরকম রেখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো ডেল্টার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ডেল্টা 1 এর একটা ভ্যালু আছে, ডেল্টা 2 এর একটা ভ্যালু আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা 1 এবং ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা 2, বা ডেল্টা 1 ইকুয়াল টু মাইনাস ডেল্টা এবং ডেল্টা 2 ইকুয়াল টু মাইনাস ডেল্টা। অর্থাৎ আমি যদি কোনো একটা রোকে এক্সচেঞ্জ করি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এর উপর যদি আমি আবার একটা রোকে এক্সচেঞ্জ করে দিই তখন সেটা আবার কি হয়ে যাবে, না প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং একবারটি করলে মাইনাস, আরও একবার চেঞ্জ করলে আরও একটা মাইনাস, তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, না প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী যেটা আছে, এনি টু রোজ অ্যান্ড কলাম বিং আইডেন্টিক্যাল দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট ইজ 0। যদি কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে, না ভ্যালুটা 0 হয়ে যাবে। আচ্ছা, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট রো যেটা আছে অ্যান্ড সেকেন্ড রো যেটা আছে দুটোই কিন্তু সেম। তার মানে কি রো 1 এবং রো 2 হচ্ছে আইডেন্টিক্যাল। দুটো রো যদি আইডেন্টিক্যাল হয় অথবা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয় তাহলে আমরা কিন্তু আর এটার এক্সপান্ড করার দরকার নেই, ডাইরেক্ট আমি লিখে দিতে পারবো কি না এই ভ্যালুটা হচ্ছে কত, 0। নেক্সট পরবর্তী যেটা আছে, ইফ উই মাল্টিপ্লাই এভরি এলিমেন্ট অফ এ রো অর এ কলাম বাই এ কনস্ট্যান্ট নাম্বার দেন দ্য হোল ডিটারমিনেন্ট ইজ মাল্টিপল বাই দিস কনস্ট্যান্ট নাম্বার। অর্থাৎ বলতে চাইছে কোনো একটা ডিটারমিনেন্ট যেটা আছে ওই ডিটারমিনেন্টকে আমি যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে কি হবে, না ওই কনস্ট্যান্ট টার্মটা ওই ডিটারমিনেন্টের অন্তর্গত যে কোনো একটা সিঙ্গেল রো বা যে কোনো একটা সিঙ্গেল কলামকে দিয়ে গুণ করাতে হবে। যেমন আমি সাপোজ এখানে ডেল্টা ইকুয়াল টু লিখেছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আমি যদি 2 ডেল্টা করে দিই, 2 ডেল্টা ইকুয়াল টু আমি লিখতে পারি সাপোজ 2A1 2B1 2C1 A2 B2 C2 A3 B3 C3। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছিল বলো তো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি দেখে গুণ করছিলাম তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাকে গুণ করতে হচ্ছিল সংখ্যাটাকে, কিন্তু তোমার ডিটারমিনেন্টের ক্ষেত্রে মনে রাখবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমি কিন্তু এটা গুণ করতে পারি। ঠিক আছে, এবার আমি তো যেটা এক্সাম্পল দিলাম সেটা একটা রো বরাবর এক্সাম্পল দিলাম। আচ্ছা, এমনও তো হতে পারে আমি একটা কলাম বরাবর এক্সাম্পল দিতে পারি। সাপোজ 2 ডেল্টা ইকুয়াল টু আমি লিখলাম কি, না A1 A2 A3 যা আছে রেখে দিলাম, মাঝের যেটা আছে সেটাকে গুণ করলাম 2B1 2B2 2B3 আর এখানে C1 C2 C3। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, না এখানে একটা কলামকে আমি কেবলমাত্র 2 দিয়ে গুণ করেছি আর এখানে একটা রোকে আমি শুধুমাত্র 2 দিয়ে গুণ করেছি। তো সুতরাং এই হলো কি, না ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন। এবার আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর কি জিনিস আর কোফ্যাক্টর কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডিটারমিনেন্ট নিয়ে নিয়েছি 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট, দেখতেই পাচ্ছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ঠিক আছে, তো তাহলে এর একটা এলিমেন্টের মাইনর আর হচ্ছে কোফ্যাক্টর দুটোর মধ্যে একটু ফারাক আছে। যদি আমি A1 এর মাইনর নিতে চাই তাহলে কি হবে, A1 এর মাইনর হবে সেটাই যে A1 বরাবর রো এবং কলামকে বাদ দিয়ে দেবো। A1 বরাবর রো এই কলাম আর রোকে বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কোনটা, না ডিটারমিনেন্টের মধ্যে B2 C2 B3 C3, এটা হচ্ছে A1 এর মাইনর। একই রকম করে যদি আমি B2 মাইনর বের করতে চাই, B2 মাইনর মানে হচ্ছে এই B2 এ বরাবর ক্যান্সেল করে দিলাম, তাহলে পড়ে থাকলো কে, A1 C1 A3 C3। তাহলে B2 মাইনর হবে A1 C1 A3 C3। তো এইভাবে আমরা কিন্তু A1 B1 C1 A2 B2 C2 সবারই কিন্তু আমি কি বের করতে পারবো, না মাইনরটা বের করে নিতে পারবো। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো, যদি মাইনরের সাথে সাথে কোফ্যাক্টর বের করতে বলে, হোয়াট ইজ কোফ্যাক্টর? কোফ্যাক্টর কি জিনিস? কোফ্যাক্টর হচ্ছে মাইনরের যে ভ্যালুটা সেটাই হবে, শুধুমাত্র এখানে সাইন বসে যাবে একটা। অর্থাৎ এটা 3/3 বলে প্রথমে হচ্ছে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, এখানে মাইনাস প্লাস মাইনাস, তারপর কি প্লাস মাইনাস প্লাস, ব্যাস এটাই হচ্ছে কি, না এর কোফ্যাক্টর, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে কোফ্যাক্টরের ক্ষেত্রে কি হলো, শুধুমাত্র মাইনরের সাথে যদি আমরা সাইন যোগ করে দিই তখনই সেটা হয়ে যাবে কি, একটার কোফ্যাক্টর। ক্লিয়ার? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সাম অফ দ্য ডিটারমিনেন্ট। অর্থাৎ একটা ডিটারমিনেন্টের সাম কি বলছে, একটা ডিটারমিনেন্টকে আমি দুটো ডিটারমিনেন্টের ফর্মে লিখতে পারবো তখনই যদি একটা নির্দিষ্ট, যদি কোনো একটা মানে ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবর কোনো ভিন্ন ভিন্ন নাম্বার আমি কি করতে পারি, না যোগ করতে পারি। সাপোজ A1 প্লাস K1 A2 প্লাস K2 A3 প্লাস K3 এটা একটা যোগ করা আছে, দিয়ে এখানে B1 B2 B3 C1 C2 C3 লেখা আছে। তাহলে এই যে এই
ডিটারমিনেন্টটাকে আমি দুটো ভেঙে ভেঙে লিখতে পারি কি না A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটা লিখলাম প্লাস এই যে K1 আছে না, তাহলে এটাকে লেখা যাবে K1 K2 K3 B1 B2 B3 C1 C2 C3 ব্যাস এই হচ্ছে দুটো কলামের যোগফল আকারে লেখা যাবে। একই রকম করে এটা কি না একটা কলাম বরাবর যোগ ছিল, যদি রো বরাবর যোগ থাকে তাহলে কি হবে, একদম একই কেস, কিচ্ছু নেই। প্রথমে কি করব না A2 B2 A2 A3 B2 B3 C2 C3 এগুলো যেমন আছে সে তো সেরকমই রয়ে যাবে, B2 B3 C2 C3। তাহলে উপরে থাকছে কি একবারটি A1 B1 C1 আর প্লাস আমি কি করব না এই যে M1 M2 M3 আছে না, তো সেটাকে লিখে দেবো। তাহলে একবারটি লিখলাম M1 M2 M3, এগুলোর তো কোনো চেঞ্জ নেই, তার মানে যা আছে সেটাই রয়ে যাবে A2 B2 A3 A2 B2 C2 A2 B2 C2 আর হচ্ছে কি না A3 B3 C3 ব্যাস এই হচ্ছে কি না একটা ডিটারমিনেন্টকে দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারে প্রকাশ করা। ঠিক আছে, এবার দেখো মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন কি বলছে না যখন আমরা দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমি দেখিয়েছি, এবার দেখো দুটো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন দেখাবো। আচ্ছা দেখো তো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন হতে গেলে আমাকে কি করতে হবে না দুটো ডিটারমিনেন্ট সেম অর্ডারের হতে হবে। যদি সেম অর্ডারের না হয় তখন তাকে সেম অর্ডারে ট্রান্সফর্ম করতে হবে। তো কিভাবে করব দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 2/2 অর্ডারের, এটাও 2/2 অর্ডারের একটা ডিটারমিনেন্ট হচ্ছে। তাহলে সর্বপ্রথম ভ্যালুটা আমি গুণফলটা করব কি করে, এদের সাথে এদের গুণ করব, আবার একবারটি এদের সাথে এদের গুণ করব, একই রকম করে এটার সাথে এটার গুণ করব, আবার এটার সাথে এটার গুণ করব। আচ্ছা যদি এটার সাথে এটার গুণ করি তাহলে কি আসছে A1 P1 প্লাস B1 Q1, তাহলে আসছে A1 P1 প্লাস B1 Q1 এটা আসলো। এবার দেখো এটার সাথে যদি নিচেরটা গুণ করি A1 P2 B1 Q2, তাহলে আসছে কি A1 P2 B1 Q2 A1 P2 প্লাস B1 Q2 ডিভাইডেড বাই এই ডিভাইডেড বাই বলছি নিচে কি হচ্ছে। আচ্ছা দেখো তো এবারে এটা আছে, এটার সাথে উপরেরটা A2 P1 প্লাস B2 Q1 A2 P1 প্লাস B2 Q1 আর এটা কি আসছে না A2 P2 প্লাস B2 Q2 ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো এটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু সমস্যা এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হচ্ছে এটা তিনটে আছে এটা দুটো আছে। তাহলে এটা কি করব না এটাকে আমি ট্রান্সফর্ম করে লিখতে পারি, তো যেহেতু এটার ভ্যালুর সাথে 1 গুণ করলে আমি লিখতে পারি, তো সুতরাং এটাকে 3/3 অর্ডারে ট্রান্সফর্ম করতে হবে। 3/3 অর্ডারে ট্রান্সফর্ম করব কি করে না 1 0 0 এখানে দুটো 0 0 দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আছে P1 Q1 এখানে আছে P2 Q2 ব্যাস। যখন এটাকে করব প্রথমে এটাকে এটা দিয়ে করব, এটাকে এটা দিয়ে করব, এটাকে এটা দিয়ে করব, ব্যাস প্রথমের কাজ একটা দুটো তিনটে হয়ে গেল। তারপরে কি করব যে এই পার্টটা এটার সাথে প্রথমটা এটার সাথে দ্বিতীয়টা এটার সাথে তৃতীয়টা 1 2 3 2 নম্বর পার্ট হয়ে গেল। তৃতীয়টা পড়ে আছে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা ব্যাস তিনটে হয়ে গেল। তাহলে এই হলো কি না ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন ভ্যালু। এবার যেটা করব সেটা হচ্ছে ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট কি, আমি একটা ডেল্টা ইকুয়াল টু ডিটারমিনেন্ট ধরে নিলাম, ডিটারমিনেন্ট ইকুয়াল টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 তিনটা হচ্ছে ডিটারমিনেন্টের একটা ভ্যালু। এবার দেখো বলছে এর আমি কি করছি না এক একটা যে আছে মানে এক একটার আমি কোফ্যাক্টর বা অ্যাডজয়েন্টটা আমি নিচ্ছি, সরি মাইনরটা নিচ্ছি মাইনর। আচ্ছা A1 এর মাইনর কি না ডিটারমিনেন্ট অফ B2 C3 B3 C3। ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এই যে এর একটা ডিটারমিনেন্ট ভ্যালু যেটা হবে মাইনর আমি কিছুক্ষণ আগে বললাম, ধরে নিলাম সেটা হচ্ছে কি না ডেল্টা 1 ইকুয়াল টু আমি লিখতে পারি A1 এর মাইনর A1 B1 এর B1 C1 এর C1 A2 B2 C2 A3 B3 C3 এগুলো কি না সব মাইনর হলো। এবার একটা জিনিস মনে রাখবে, মাইনর হলে হবে না, আমাকে এখানে বসাতে হবে কি না কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টর যদি কোথাতে হয় বা অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয় তাহলে আমি লিখতে পারি কি না ডেল্টা 1 এর জায়গায় আমি এখানে যখনই অ্যাডজয়েন্ট অফ ডেল্টা বসিয়ে দেব তখনই আমাকে কি করতে হবে, প্রথমেরটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ব্যাস এই হচ্ছে কি না আমার অ্যাডজয়েন্ট অফ ডেল্টা বেরিয়ে গেল। ঠিক আছে,
আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো তার মানে এখানে আমি যদি বলি A1 মানে কত, A1 মানে হচ্ছে এটা এই রো আর এই রো বরাবর রো আর কলাম ক্যান্সেল, এই কলাম এবং রো ক্যান্সেল করলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে B2C3 B2C2 B3C3, এটা C2 B2C2 B3C3। এটা যদি আমি তোমাকে বলি B2 বা C3 আমি চাইছি, মানে C3 ক্যাপিটাল C3 আছে, C3 হচ্ছে কি মাইনর, কার মাইনর না C3 স্মল C3 মাইনর, তাহলে কি করব এই রো এই কলাম ক্যান্সেল করে দেবো, তার মানে C3 ইকুয়াল টু আমি লিখতে পারি A1 B1 A2 B2, ব্যাস এই ডিটারমিনেন্ট ভ্যালুটাই হচ্ছে কিনা C3। তো এই হচ্ছে কি না অ্যাডজুগেন্ট বা অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট। এবার যদি ইনভার্স বের করতে বলে তো মনে রাখবে ইনভার্স ডেল্টা ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ ডেল্টা ডিভাইডেড বাই মড অফ ডিটারমিনেন্ট অফ ডেল্টা, ঠিক আছে। অর্থাৎ তো মনে রাখবে যদি অ্যাডজয়েন্ট অফ ডেল্টা ইকুয়াল টু কী বেরোলো, অ্যাডজয়েন্ট অফ ডেল্টা ইকুয়াল টু বেরোলো না A1 A2 A1 B1 C1, না হ্যাঁ ভুল করছিলাম, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, সবগুলোকে বাই কি দিয়ে করব না ডেল্টা দিয়ে, সব ডেল্টা, সবকে ডেল্টা দিয়ে বাই করে দেবো, তাহলে কি বেরোবে না ডেল্টা ইনভার্স বেরিয়ে গেল, অর্থাৎ ইনভার্স অফ এ ডিটারমিনেন্টের ভ্যালুটা বেরিয়ে গেল। এবার বলছে অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টের কোথায় অ্যাপ্লিকেশন আছে, আমরা যে কোনো একটা ত্রিভুজের যদি এরিয়া বের করতে চাই তাহলে সেটা খুব সহজেই ডিটারমিনেন্টের মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে ABC, x1 y1 x2 y2 x3 y3, তাহলে যদি আমাকে তার এরিয়া বের করতে হয় এরিয়া ইকুয়াল টু লেখা যাবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ, প্রথমেরটা কত আছে x1 y1, তারপরেটা আছে x2 y2, তারপরেটা আছে x3 y3, আর তার সাথে সাথে লাস্টে কি বসাবো না সব 1 বসিয়ে দেবো, তার মানে কি হলো x1 y1 1 x2 y2 1 x3 y3 1, তাহলে এই যে এর যে ডিটারমিনেন্ট ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? আশা করি কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে। এবার শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি না ক্র্যামার্স রুল, লেখা হয়নি ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলের সাহায্যে কী করা হয় না একটা যে কোনো যে এগুলো আছে মানে ইকুয়েশন আছে, ইকুয়েশনের সলিউশন করা হয়, ঠিক আছে। একটা যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন উইথ 3 ভেরিয়েবলস, এক্সাম্পল দিলাম, সাপোজ একটা ধরে নিচ্ছি a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, আর একটা ধরলাম কি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, আর একটা ধরলাম a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তিনটে আমি কি নিলাম না তিনটে ইকুয়েশন নিলাম, কারণ যেহেতু 3 ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল আছে x y z, তো তিনটা ভেরিয়েবল থেকে তিনটা ভেরিয়েবলের মান বের করতে গেলে অবশ্যই তিনটা ইকুয়েশন জরুরি। তিনটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন ইম্পসিবল, বের করতে আমি পারবো না। তো সুতরাং তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ইকুয়েশন আছে। তো এখান থেকে আমি সর্বপ্রথম কি করতে পারি না এদের একটা ভ্যালু বের করতে পারি ডেল্টা। ডেল্টা ইকুয়াল টু কি, ডেল্টা হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে কি, এর কোএফিসিয়েন্ট আছে a1 b1 c1, এটা হচ্ছে a2 b2 c2 a3 b3 c3, এই হচ্ছে কি না ডেল্টার মান বেরোলো। এবার আমি বের করব ডেল্টা 1। ডেল্টা 1 জায়গায় কি করব না এক্স এর কোএফিসিয়েন্ট যেগুলো আছে সে জায়গায় আমি ইন্টারচেঞ্জ করব কি না এই যে তিনটে ইকুয়েশনের যে ভ্যালুগুলো ছিল সেটা, অর্থাৎ d1 d2 d3 কে এই a1 a2 a3 জায়গায় এক্সচেঞ্জ করে দেবো। তাহলে কত পাচ্ছি d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3, ব্যাস এটা ডেল্টা 1 বেরোলো। আচ্ছা ডেল্টা 2 করব কি করে না এই যে বি যে কোএফিসিয়েন্টগুলো ছিল সেই জায়গায় আমি d1 d2 d3 কে ইন্টারচেঞ্জ করে দেব, ঠিক আছে। তো তাহলে দেখো তো এখানে প্রথমে যা লেখা আছে a1 a2 a3, b1 b2 b3 জায়গায় আমি লিখে দিলাম কত d1 d2 d3, আর হলো c1 c2 c3, এটা হলো ডেল্টা 2। এবার যদি আমি ডেল্টা 3 বের করি, ডেল্টা 3 মানে কি এই যে c1 c2 c3 জায়গায় আমি ইন্টারচেঞ্জ করে দেবো কাকে d1 d2 d3 কে। তাহলে দেখো এখানে a1 a2 a3
B1 B2 B3, আর এই যে C1 C2 C3 আছে না, তার বদলে আমি লিখে দিলাম কত না D1 D2 D3। তাহলে আশা করি বুঝাতে পারলাম ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তিনটের মান। আচ্ছা, তাহলে আমি বলতে পারি x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা। এই হচ্ছে কি না ক্রেমার্স রুল, ঠিক আছে। এবং তার সাথে সাথে ডিটারমিনেন্টের নর্মাল যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সব আলোচনা করে দিলাম। এবার আমাদের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক বেশি এক্সাম্পল করতে হবে। এক্সাম্পল না করলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে না। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।